নমস্কার বন্ধুরা, ভৌতিক পডকাস্টের এই অদ্ভুত কাহিনীর জগতে আপনাদের স্বাগত। আজকের পর্বটি গ্রামের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 3টি রহস্যময় এবং গা ছমছমে গল্প নিয়ে। আপনি হয়তো ভাবেন গ্রামের নিস্তব্ধতা শান্তি দেয়, কিন্তু আমি তা মনে করি না। কারণ কিছু গ্রামের নীরবতা অদ্ভুতভাবে ভারী লাগে। মনে হয় সেই নীরবতার আড়ালে লুকিয়ে আছে কিছু, যা চোখের সামনে আসে না, কিন্তু ধীরে ধীরে শরীরের প্রতিটি রক্তকণিকায় ভয় ছড়িয়ে দেয়। তাই আজ আমি আপনাদের শোনাবো এমনই 3টি অদ্ভুত গল্প, 3টি আলাদা গ্রাম, 3 রকমের অভিজ্ঞতা। তবে একটা জিনিস কমন, প্রতিটা গল্প আপনাকে রাত জাগিয়ে রাখবে। তবে গল্প শোনানোর আগে একটা কথা, এইসব ঘটনাগুলো বাস্তবের ভিত্তিতে রচিত, কিন্তু লেখকের অনুরোধের নাম এবং স্থান পরিবর্তন করে গল্প বলা হচ্ছে। এবং শেষে আপনাদের বলতে হবে কোন গল্পটি সবচেয়ে বেশি গা ছমছমে লাগলো। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম গল্প। আমার নাম বিজয়। এই গল্প আমি কল্পনা থেকে নয়, নিজের জীবনে ঘটে যাওয়া এক সত্য অভিজ্ঞতা থেকে বলছি। আপনাদের সেই গ্রামের নাম আমি বলতে পারবো না, কিন্তু বলতে পারি একটা বড় শহরের একেবারে প্রান্ত সীমানায় ছিল এক গ্রাম, নাম নিম্মেওয়াড়ি। একটা ছোট্ট পুরনো রহস্যময় গ্রাম, চারপাশে পাহাড়, মাঠ, আর তার মাঝখানে ছড়িয়ে থাকা সেই গ্রাম। 4 থেকে 5 বছর আগে আমার চাকরির সুবাদে আমি সেখানে যাই। আমি তখন পুনেতে একা থাকতাম, একটা বিল্ডিং কোম্পানিতে চাকরি করতাম। ঠিক সেই সময় একদিন আমাকে মার্কেটিংয়ের কাজে নিম্মেওয়াড়িতে যেতে হয়। গ্রামটা ছোট হলেও সেখানে জমির প্লটটা হচ্ছিল খুব ভালোই। কাজ ছেড়ে একটু ঘুরে দেখব এই ভাবনায় আমি রাজি হয়ে যাই। আমাদের কোম্পানির একটা ছোট্ট অফিস ছিল সেখানে, পাশেই একটা চায়ের দোকান। সন্ধ্যাবেলায় চা খেতে গিয়ে পরিচয় হয় দোকানের মেয়েটির সঙ্গে। নাম ছিল সুরভি। সে স্থানীয়, খুব বেশি কথা বলতো না, তবে কাজে চটপটে ছিল। একটা সময়ের পর আমার অফিসে যাতায়াত বেড়ে যায়, আর সুরভির সঙ্গে বন্ধুত্বও হয়। আমরা প্রায় দোকানে বসে গল্প করতাম। একদিন সুরভি আমাকে বলল এমন একটা কথা যা আজও মনে পড়লে আমার গা কাঁপে। সে আমাকে বলল, দাদা জানেন, আমাদের গ্রামের পিছনে একটা কুয়ো আছে, কিন্তু গ্রামের সবাই সেটা থেকে খুব ভয় পায়। আমি প্রথমে হেসে বলি, গ্রামে কুয়ো থাকেই, তাতে আবার ভয়ের কি আছে? সে তখন মুখটা গম্ভীর করে বলে, এটা সাধারণ কুয়ো নয়, এই কুয়োকে সবাই গিলে ফেলার কুয়ো বলে ডাকে। আমি থমকে যাই। সুরভির মুখের সেই ভয়, সেই গাম্ভীর্য আমার মধ্যে একটা অদ্ভুত কৌতূহল জাগিয়ে তোলে। গ্রামের আবহাওয়াটাও কিছুটা অস্বাভাবিক ছিল। দিনে সব স্বাভাবিক, কিন্তু সন্ধ্যা নামলেই যেন পুরো গ্রাম নিঃশব্দ হয়ে যেত। বাচ্চারা বাইরে থাকতো না, সব বাড়ির দরজা জানলা বন্ধ। একটা অদৃশ্য আতঙ্ক ছেয়ে থাকতো পুরো অঞ্চলে। সেই দিন সুরভি তার শৈশবের কথা বলতে শুরু করলো। আমি তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। সেই বছর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে একটা ভয়ানক অন্ধকার। মাত্র 1 মাসের মধ্যে মারা যায় 5 জন। একজন মহিলা, 2 মেয়ে আর 2 ছেলে। সবাই ওই কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কেউ কিছুই বুঝে উঠতে পারেনি কেন এমন হলো। সুরভি তখন কথা বলছিল, আর আমি তার চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে সব শুনছিলাম। তার কণ্ঠে ছিল আতঙ্ক, আর আমার শরীরে তখন ঠান্ডা ঘাম জমছে। একটার পর একটা মৃত্যু হচ্ছিল। পুলিশ এসেছিল, তদন্তও হয়েছিল। কেউ বলেছিল ওরা সবাই স্নান করতে গিয়েছিল, ডুবে মারা গেছে। আবার কারো মতে তারা আত্মহত্যা করেছে। কিন্তু গ্রামের মানুষ জানতো আসল ঘটনা অন্য কিছু। সবার মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, ওই কুয়োতে কিছু একটা আছে যা মানুষকে নিজের দিকে টেনে নেয়, জলের তলায় গিলে নেয়। সুরভির মুখে এসব শুনে আমি একটু শিউরে উঠি। আমি ওকে জিজ্ঞেস করি, তাহলে সবাই ওই কুয়োর কাছে যাই বা কেন? সুরভি একটু থেমে আমার চোখের দিকে তাকিয়ে বলে, জানি না দাদা, কিন্তু আমার মনে হয় ওই কুয়োর ভেতরে এমন কিছু আছে যা মানুষকে মোহিত করে ফেলে। যে একবার ওই কুয়োর কাছে যায় সে আর আগের মতো থাকে না, আর কেউ কেউ তো আর ফিরেই আসে না। সুরভির চোখে জল চলে এসেছিল।
তবুও সে আমাকে একটি ঘটনা বলল, যেটা আজও আমার শরীর ঠান্ডা করে দেয়। আমাদের বাড়ির পাশেই এক গরিব পরিবার থাকত। স্বামী, স্ত্রী আর দুটি ছোট্ট সন্তান। পুরুষটি দিনমজুর ছিল, গ্রামের জমিতে কাজ করত। তাদের মেয়ে ছিল 9-10 বছর বয়সের, আর ছোট্ট ছেলেটি ছিল 5-6 বছরের। খুব সাধারণ নিরীহ পরিবার। মা বাবা সারাদিন মাঠে কাজ করতেন, আর দুই ভাই বোন সারাদিন ঘরেই খেলত। একদিন দুপুরে অন্য গ্রামের ছেলেমেয়েদের সঙ্গে খেলতে খেলতে মেয়েটির বল অনেক দূরে গিয়ে পড়ে। সে বুঝতেই পারেনি বলটা কোন দিকে গেছে। বলটি গিয়ে পড়ে সরাসরি সেই অভিশপ্ত কুয়োর দিকে। এই পর্যন্ত শুনেই আমার শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়। ছোট্ট ছেলেটি বল আনতে দৌড়ে যায় কুয়োর দিকে। বড় বোন দেখে ও কোথায় যাচ্ছে আর পিছনে দৌড়ায়। দেখে ভাইটি কুয়োর ধারে ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর জলের দিকে সে তাকিয়ে আছে। মনে হচ্ছে কেউ তাকে ডাকছে। ভাইয়ের হাত ধরে টান দিয়ে সে তাকে সরিয়ে আনে। দুজনেই তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। কিন্তু এরপর সেই ছেলেটির মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন আসে। সে পুরোপুরি চুপচাপ হয়ে যায়, কোনো কথা বলে না। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না, কেউ আদর করতে গেলেও বিরক্ত হয়। তার চোখে এসে পড়ে এক অন্যরকম ঠান্ডা শূন্যতা। শব্দে ভারী, প্রাপ্তবয়স্কের মতো গলা। মা বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান, কিন্তু কোনো উন্নতি হয় না। তখন এক রাতে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। রাত গম্ভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ। মায়ের ঘুম ভেঙে যায়। দেখে দরজার সামনে একটি ছায়া দাঁড়িয়ে আছে। প্রথমে বড়, তারপর ছোট। কিভাবে সম্ভব? কিন্তু ঠিক এইটাই হয়েছিল। সুরভির মুখে ভয়ের ছাপ। তবুও সে বলেই চলে। ছেলেটির মা উঠে যায় দরজার দিকে। দেখে সেখানে তার ছোট্ট ছেলে দাঁড়িয়ে। সে দৌড়ে গিয়ে ছেলেকে ধরতে যায়। ঠিক তখনই পিছন থেকে শোনা যায় তার ছেলের গলা, মা মা। সে পেছনে তাকায়, দেখে ছেলেটি তো তার পাশে বিছানায় ঘুমাচ্ছে, চোখ বন্ধ, নাক দিয়ে নিঃশ্বাস যাচ্ছে। কিন্তু সে কেন ঘুমের মধ্যে কিছু বলবে? মা হতবাক, তাড়াতাড়ি দরজার দিকে তাকায়, কিন্তু তখন সেখানে কেউ নেই। আর ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে শোনা যায় এক অদ্ভুত হাসির আওয়াজ। একটা গা ছমছমে হালকা ফিসফিসে হাসি। হা হা হা। মা ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে আসে। সেই রাতের পর থেকে পুরো পরিবারের জীবন পাল্টে যায়। ছেলেটি আর স্বাভাবিক ছিল না। ঘরের অন্ধকার কোণে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা, নিঃশব্দ, নির্জীব। কোনো খাবার খেত না। খেলাধুলো তো দূরের কথা। একদিন দুপুরে মা খাবার দিতে আসে। ছেলেটি আগের মতো কোনায় বসে থাকে। মা তার কাছে যায়, মাথায় হাত বুলিয়ে দেয়। মা বলে, বাবা, কি হয়েছে তোর? তুই কথা বলছিস না কেন? খেলছিস না কেন? খাস না কেন? তুই এমন করে চুপ করে বসে থাকলে আমি কি করে ভালো থাকি বল? মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। হঠাৎই ছেলেটি তার মায়ের হাত ধরে ফেলে, জোরে, এত জোরে যে মা চিৎকার করে ওঠে। এতটুকু ছেলে এমন শক্তিতে কেমন করে তার হাত চেপে ধরতে পারে? মা কিছুতেই বুঝতে পারে না। তার হাতের চাপটা ছিল এক প্রাপ্তবয়স্ক মানুষের মতো। মা চিৎকার করে উঠেছিল, হাত ছাড়ানোর চেষ্টা করছিলেন, বলছিলেন, তুই কি করছিস? ছাড় হাতটা। ছেলেটি তার দিকে রাগে তাকালো। তার চোখ লাল হয়ে উঠেছিল। অন্ধকারের মধ্যেও সেই চোখ যেন জ্বলছিল। তার দাঁতগুলো কাঁপছিল একেবারে জন্তুর মতো। সে হঠাৎ করে মার হাত ছেড়ে দিল আর গর্জে উঠল, কে বলেছে তোকে আমার গায়ে হাত দিতে? তার কণ্ঠস্বর যেন বদলে গিয়েছিল। মায়ের কিছু বুঝে ওঠার আগেই সে ভয়ে চমকে উঠলেন আর বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেলেন। বোনটিও সেই দৃশ্য দেখে ঘর থেকে পালিয়ে যায়। দুজনেই ভয়ে স্তব্ধ হয়ে পড়েছিল। কিছুই মাথায় ঢুকছিল না, কি হচ্ছে ওদের সঙ্গে। পরদিন তারা ছুটে যায় গ্রামের লোকদের কাছে, তারপর মন্দিরের পুরোহিতের কাছে। সব রকম চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। সুরভি তখন আমাকে গল্পটা বলছিল, আর আমি যেন সেই ঘটনার মাঝখানে ঢুকে গেছি। চারপাশ ভুলেই গিয়েছিলাম। আরও এক রাত, আরও এক অদ্ভুত ঘটনা। গভীর রাত, দরজায় ঠকঠক আওয়াজ পড়ল। মা ঘুম থেকে জেগে উঠলেন, দেখেন
কেউ দরজা খোলার চেষ্টা করছে, আর এক ছোট্ট ছায়া দাঁড়িয়ে আছে দরজার পাশে। মা তাড়াতাড়ি স্বামীকে ডেকে তুললেন, আর তখনই দেখতে পেলেন ওই ছায়াটা তাদের ছেলের মতোই দেখতে। তিনি সঙ্গে সঙ্গে বিছানার দিকে তাকালেন। ছেলেটা তো বিছানায় নেই। দুজনেই উঠে গেলেন দরজার দিকে, লাইট জ্বালালেন। বাবা গিয়ে ছেলেটাকে টেনে সরিয়ে দিলেন আর রাগে বলে উঠলেন, তুই এটা কি করছিস রে? আর ঠিক তখনই ছেলেটা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে রাগে গর্জে উঠল, তোমরা এখানে কেন এসেছ? কেন এসেছ এখানে? কিন্তু সেই গলা কোনো শিশুর ছিল না। সেই গলা ছিল এক মহিলার, ভয়ানক কেঁপে ওঠা গলা। গলা শুনে বাবার গা হিম হয়ে গেল। তিনি পিছনে সরে গেলেন। তখন তারা বুঝে গেলেন এটা আর সাধারণ কিছু নয়। গত কয়েকদিন ধরে যেই ঘটনাগুলো ঘটছে, খাবার না খাওয়া, চুপ থাকা, রাগ, অদ্ভুত ব্যবহার, এগুলো সব সেই অভিশাপ কুয়োর ফল। তাদের মেয়ে তখন উঠে এসে কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া ওই কুয়োর কাছে গেছিল। এটা শুনেই মা বাবা যেন বিদ্যুতের ঝটকা খায়। সব পরিষ্কার হয়ে যায়। সেই রাতেই তারা ছেলেকে শক্ত করে বেঁধে রাখে, কারণ সে আর নিয়ন্ত্রণে ছিল না। ছটফট করছিল, নিজের গায়ে আঘাত করছিল, বারবার দরজার দিকে ছুটে যাচ্ছিল, যেন কিছু ডাকছে বাইরে থেকে। শেষমেশ তারা এক সাধকের কাছে গেল। সাধক ছেলেটি একটু দেখে বললেন, এই ছেলের মধ্যে কিছু একটা আছে। একটি নয়, দুটো আত্মা, একটি পুরুষের, একটি নারীর। ওদের দখলে নিতে চাইছে ছেলেটাকে। মা বাবার বুক কেঁপে উঠল। সবই শুরু হয়েছিল সেই কুয়োর কাছ থেকে ফিরে আসার পর। সাধক তাদের এক ভস্য দিলেন। বললেন, প্রতিদিন এই ভস্য ওর গায়ে মাখাবে। ওকে একা রাখবে না, না ঘরে না বাইরে। মা চাকরি থেকে 8 দিনের ছুটি নিলেন। প্রতিদিন ছেলের যত্ন নিতেন, ভস্য মেখে দিতেন, চোখে চোখে রাখতেন। ধীরে ধীরে ছেলেটা শান্ত হতে লাগলো। তারা ভাবল সব ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু তার চোখের সেই লাল ঝিলিক আর কণ্ঠের সেই হাড় কাঁপানো শব্দ, সেটা যাচ্ছিল না। একসময় মা ভাবলেন, আর কদিন ছুটি নেব, চাকরি না করলে খাওয়া জুটবে না। তাদের বড় মেয়ে 9-10 বছরের, তাকে বুঝিয়ে বললেন, ভাইয়ের খেয়াল রাখবি, ওর পাশে থাকবি। সুরভি এখানে একটু থামল। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, তারপর সে কি পুরোপুরি ঠিক হয়ে গেছিল? সুরভি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সেই দিন সব কিছু ঠিকঠাকই চলছিল। ভাই বোন দুজনেই ঘরেই ছিল, ভস্য মাখানো ছিল, বোন তার দিকে নজর রেখেছিল। কিন্তু হঠাৎই সব কিছু বদলে গেল। ওরা খেলা করছিল ঘরে, হঠাৎ বাইরের রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছিল, হর্ন বাজল। সেই শব্দে ছেলেটা হঠাৎ উঠে দাঁড়ালো আর সোজা দরজার দিকে ছুটে গেল। দরজা খুলে সে মাঠ পেরিয়ে সোজা রাস্তার দিকে ছুটল। বোন দৌড়ে গেল তার পিছনে, কিন্তু তখন সব কিছু অনেক দেরি হয়ে গেছে। ছেলেটা দাঁড়িয়েছিল রাস্তার ধারে, চোখে সেই একই লাল জ্বলন্ত আলো। চেহারায় ছিল এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি, আর ঠিক সামনে থেকেই দ্রুত গতিতে আসছিল একটি ট্রাক। এই ঘটনা বলার সময়ই সুরভির গলা কেঁপে উঠেছিল। মাত্র 5 বছরের সেই ছোট্ট ছেলেটা একবার শুধু ফিরে তাকিয়েছিল তার দিদির দিকে, হালকা হেসেছিল। আর তখনই তার দিদি দূর থেকে চিৎকার করে তাকে ডাকছিল, বলছিল, ফিরে আয়। কিন্তু তার পরের মুহূর্তেই সেই ছোট্ট ছেলেটি নিজেকে ট্রাকের সামনে ছুঁড়ে দিয়েছিল। ট্রাক ব্রেক কষলেও তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। শিশুটি রাস্তার মাঝেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গিয়েছিল। চারিদিকে রক্ত ছড়িয়ে পড়েছিল। এমন বিকট শব্দ হয়েছিল যে আশেপাশে থাকা লোকজন আতঙ্কে চিৎকার করে উঠেছিল। কিন্তু তখন কিছু করার আর ছিল না, সব শেষ। এরপর গ্রামে গুজব ছড়িয়ে পড়ল। ওই কূপ আবার কাউকে বলি নিল। কেউ বলল ওই কূপে কিছু আছে যা মানুষের শরীরের ভর করে, আত্মা দখল করে ফেলে। ছেলেটির বাবা মায়ের কাছে খবর পৌঁছানো হলো। তারা ছুটে এলো কাঁদতে কাঁদতে, আর তার দিদি তখন কাঁদছিল আর কাঁপছিল। আর গোটা গ্রামের মানুষের মুখে ছিল একটি অনুভূতি, সেটি ছিল ভয়। এই পর্যন্ত বলেই সুরভি থেমে গিয়েছিল, কিন্তু সেই গল্প তখনও আমার মাথায় ঘুরছিল। সেই রাতে আমি গ্রামের মধ্যেই কিছু কাজের জন্য থেকে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোলাম,
আর তখনই নজর গেল সেই কুয়োটার দিকে। আজও মনে আছে, সেখান থেকে হালকা ধোঁয়া উঠছিল, ছায়ারা নড়ছিল ধীরে ধীরে। হয়তো আমার কল্পনা ছিল, বা হয়তো কূপের আশপাশে ঘুরে বেড়ানো অতৃপ্ত আত্মার ছায়া। ওই কূপটা এখনও ঠিক আগের মতোই আছে, পুরনো, কালো, ভয়ানক। যদিও গ্রামটা অনেক বদলে গেছে, বাড়িঘর হয়েছে, লোক বেড়েছে, কিন্তু কূপটার চারপাশ এখনও নিস্তব্ধ। এমন নিস্তব্ধতা যেন সেখানে কিছু একটা নিঃশ্বাস নিচ্ছে, কারোর জন্য অপেক্ষা করছে। আমার বদলি হয়ে গেছে, কিন্তু এই গল্পটা, সেই কূপ আর তার ছায়ারা এখনও আমার সঙ্গে রয়েছে। কারণ কিছু জায়গা মানুষকে ছাড়ে না, আর কিছু কূপ ফাঁকা থাকে না। তাদের ভেতরে এমন কিছু থাকে যার খিদে কখনো মেটে না।